নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতে 11.2 অনুশীলনীর 21 নম্বর অঙ্ক থেকে বাকি অঙ্কগুলো সমাধান করে দেব। এক্ষেত্রে দেখো 21 নম্বর অঙ্কে আমাদের এখানে কি দেওয়া আছে। তোমরা ইতিপূর্বে যে অঙ্কগুলো দেখেছো সেগুলো আমরা খুব সহজভাবে সমাধান করে দিয়েছি। আশা করি সবাই বুঝতে পেরেছো। খুব সহজ অঙ্কগুলো ছিল এই অধ্যায়ের অঙ্কগুলো। তা এরই ধারাবাহিকতায় দেখো 21 নম্বর অঙ্কে আমাদের এখানে লেখা আছে, একটি জমির ক্ষেত্রফল 432 বর্গমিটার। ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে 3 অনুপাত মানে 3:4 এবং 2:5 হলে অপর জমির ক্ষেত্রফল কত। এখন দুইটি জমি, একটি জমির দৈর্ঘ্যের সাথে অপর জমির দৈর্ঘ্যের অনুপাত হলো 3:4, আবার একটি জমির প্রস্থের সাথে অপর জমির প্রস্থের অনুপাত হলো 2:5। অর্থাৎ একটি জমির দৈর্ঘ্য যদি হয় 3, অপর জমির দৈর্ঘ্য হবে 4, একটি জমির প্রস্থ যদি হয় 2, অপর জমির প্রস্থ হবে 5। এখন এই অবস্থায় একটি জমির ক্ষেত্রফল দেওয়া আছে 432 বর্গমিটার, তাহলে অপর জমির ক্ষেত্রফল কত এটা আমাদেরকে বের করতে বলছে। একটু দেখো, খুব সহজ অঙ্ক। আমরা একটু আগে ধরে নিতে হবে অঙ্কটাকে। এটা কত পৃষ্ঠা? 223 পৃষ্ঠা। 223 পৃষ্ঠা, 21 নম্বর অঙ্ক। ঠিক আছে, এখানে আমরা শুরুতেই ধরে নিই বা দেওয়া আছে যেটা ওটাকে আমরা লিখি। দেওয়া আছে নিচের লাইনে লিখি, একটি জমির দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে লিখে এখান থেকে এক লাইনে যদি লিখতে যাই তাহলে জায়গা হবে না, এই জন্য আমরা এখানে লিখলাম, উপরের লাইনে লিখলাম দেওয়া আছে, আর এখান থেকে আমরা লিখি একটি জমির দৈর্ঘ্য অনুপাত অপর জমির দৈর্ঘ্য সমান সমান 3:4। তাহলে এখানে বলছে কি, আমাদের প্রশ্ন বলছে একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে এত। মানে একটি জমির দৈর্ঘ্যের সাথে অপর জমির দৈর্ঘ্যের অনুপাত, আবার একটি জমির প্রস্থের সাথে অপর জমির প্রস্থের অনুপাত, এইভাবে বোঝানো হয়েছে। তাহলে একটি জমির দৈর্ঘ্যের সাথে অপর জমির দৈর্ঘ্য হলো 3:4, আর আবার দেওয়া আছে একটি জমির প্রস্থের সাথে এবং লিখি এবং একটি জমির প্রস্থ অনুপাত অপর জমির প্রস্থ, একটি জমির প্রস্থ অনুপাত অপর জমির প্রস্থ দেওয়া আছে কত? 2:5, অর্থাৎ 2:5 এই আমাদের দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখলাম। এখন এখান থেকে আমরা মনে করি আগে ধরে নিব দৈর্ঘ্য, এখানে একটি জমির দৈর্ঘ্য দেওয়া আছে 3 যদি হয়, অপরটির দৈর্ঘ্য হবে 4, তাহলে আমরা অরিজিনালি দৈর্ঘ্যটাকে ধরি 3x আর অপর জমির দৈর্ঘ্যকে ধরি 4x। আবার একটি জমির প্রস্থকে ধরি আমরা 2y, অপর জমির প্রস্থকে ধরি 5y। তাহলে এই যে আমি যা বললাম এগুলোকে এখন শুধু লিখবো, এখানে তার বোঝানো কিছুই। আমরা একটা যে মানগুলোকে ধরবো এটাকে এখন আমরা খালি লিখে দিই। তাহলে লিখি, মনে করি একটি জমির দৈর্ঘ্য এখানে দেওয়া আছে কি, একটি জমির হলো 3, অপর জমির হলো 4, তাহলে একটি জমির দৈর্ঘ্যকে ধরলাম 3x মিটার। ঠিক আছে, এবং অপর জমির দৈর্ঘ্য কত? 4x মিটার। তাহলে একটি জমির দৈর্ঘ্য 3x মিটার এবং অপর জমির দৈর্ঘ্য 4x মিটার, এটা আমরা ধরে নিলাম। ধরে নেওয়ার পর এখন দেখো আমরা এখানে আরও কিছু বিষয় লিখি।
প্রস্থটাকে এখন ধরব, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্যটাকে ধরলাম, এখন আমরা ধরি প্রস্থ। আবার একটি জমির প্রস্থ, প্রস্থ এখানে আছে কত 2, অপরটা হলো 5, তাহলে একটি জমির প্রস্থ ধরলাম 2y মিটার এবং অপর জমির প্রস্থ অপর জমির প্রস্থ 5y মিটার। তাহলে একটি জমির প্রস্থ হলো 2y মিটার, অপর জমির প্রস্থ 5y মিটার। তাহলে আমাদের দৈর্ঘ্য প্রস্থ সবগুলো আমরা জেনে গেলাম। তাহলে একটি জমির দৈর্ঘ্য যদি হয় 3x এবং ওই একটি জমির প্রস্থ যদি হয় 2y, তাহলে একটি জমির ক্ষেত্রফল কত হবে সেটাকে আমরা বের করে ফেলতে পারি। এখন আমরা ইচ্ছা করলেই খুব সহজভাবে এই দুটিকে গুণ করলে আমাদের একটি জমির ক্ষেত্রফল বের করে ফেলি, ঠিক আছে? তাহলে এখন আমরা লিখি, সুতরাং একটি জমির ক্ষেত্রফল কী হবে? এই দেখো, একটি জমির দৈর্ঘ্য কত ছিল আমাদের 3x, আর ওই একটি জমির প্রস্থ ছিল 2y। তাহলে 3x আর 2y গুণ করব, 3x ইন্টু 2y বর্গ মিটার সমান কত? 3 দুগুণে 6 xy বর্গ মিটার। সুতরাং একটি জমির ক্ষেত্রফল পেয়ে গেলাম 3x বর্গ মিটার। একইভাবে লিখব আমরা অপর জমির ক্ষেত্রফল। দেখো, অপর জমির দৈর্ঘ্য কত? 4x, অপর জমির প্রস্থ হলো 5y, তাই না? তাহলে 4x ইন্টু 5y বা একবারই লিখলাম 4 5 20 xy বর্গ মিটার, মানে এক লাইনে লেখা হয়ে গেল। অথবা যদি 2 লাইনে লিখতে যে আগেরটা মতোই এত গুণন এত বর্গ মিটার, নিচের লাইনে লিখতাম 4 5 20 xy বর্গ মিটার, তাতেও হতো। তাহলে আমাদের একটি জমির ক্ষেত্রফল পেয়ে গেলাম, অপর জমির ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন কিন্তু দেখো, আমাদের বইতে কিন্তু একটি জমির ক্ষেত্রফল দেওয়া আছে, বইতে কত? 432 বর্গ মিটার, কিন্তু আমি পেলাম কত? 6xy বর্গ মিটার। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 6xy ইকুয়ালস 432। এই তো আমরা এইভাবে লিখতে পারি না? তাহলে এখন আমরা লিখি, এখানে না লিখে আমি এ পাশে লিখে যাই। প্রশ্ন মতে দেখো, এখান থেকে কিন্তু আমরা এখানে চলে আসলাম, ঠিক আছে? প্রশ্ন মতে 6xy ইকুয়ালস 432 বা xy 432 ডিভাইডেড বাই 6, মানে এটাকে 6 দ্বারা ভাগ করব। 6 দ্বারা এটাকে ভাগ করলে কত আসে দেখো, কাটাকাটি করি, 6 7 42, 1 2 12, 6 2 12 একবারে। তাহলে সুতরাং xy সমান আমরা ক্যালকুলেটার দিয়েও করতে পারি, তাহলে অথবা আমরা কাটাকাটি করে করতে পারি 72। তাহলে xy পেয়ে গেলাম 72। আমাকে একটি জমির ক্ষেত্রফল থেকে আমাকে বলছে কি, প্রশ্ন করছে অপর জমির ক্ষেত্রফল কত। তাহলে দেখো, অপর জমির ক্ষেত্রফল আমরা জানি 20xy, তাই না? তাহলে 20 তো 20, আর xy এর পরিবর্তে যদি আমি 72 বসাই দিই, দুটা গুণ করলে আমরা যেটা পেয়ে যাবো এটি অপর জমির ক্ষেত্রফল। কত সহজ হয়ে গেল না? তাহলে লিখি, সুতরাং অপর জমির ক্ষেত্রফল সমান সমান কত? 20 ইন্টু 72 বর্গ মিটার, ঠিক আছে? তাহলে এখানে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, একটা শূন্য, এত বর্গ মিটার। আমাদের কিন্তু এটা হয়ে গেল, ঠিক আছে? তাহলে 1440 বর্গ মিটার, এটি উত্তর। আমাকে বলছে কি, প্রশ্নটা হলো অপর জমির ক্ষেত্রফল কত। উত্তর, তাহলে উত্তর অপর জমির ক্ষেত্রফল অপর জমির ক্ষেত্রফল 1440 বর্গ মিটার, এটি আমাদের উত্তর। খুব কঠিন অঙ্ক? একেবারেই না, খুবই সহজ অঙ্কগুলো।
আমরা ইচ্ছে করলে খুব সহজভাবে এটাকে সমাধান করে ফেলতে পারলাম। মনোযোগ দিয়ে দেখলে এটা খুবই সহজভাবে এটা বোঝার উপায় আছে। আমি একটু লেখাগুলো একটু বেশি লিখছি, কিন্তু উপায়ও নাই, এটা লেখাটা একটু বেশিই হবে, কিন্তু অঙ্ক খুবই কম, খুবই একেবারেই কম। তাই ঠিক আছে, এবার আমরা 21 নম্বর অঙ্কটা আমরা দেখে ফেললাম, সমাধান করে ফেললাম। এবার 22 নম্বর অঙ্কটা দেখি আমরা কী আছে এখানে। দেখো 22 নম্বর এখানে আমাদের আছে, জেমি ও সিমি একই ব্যাংক থেকে একই দিনে 10% সরল মুনাফায় আলাদা আলাদা পরিমাণ অর্থ ঋণ নেয়। মানে জেমি কোনো একটি ব্যাংক থেকে 10% হারে ঋণ নিল, যেদিনই হোক, মনে করলাম আজকের দিনটা ঋণ নিল, এবং সিমিও এই একই দিনে 10% হারে ঋণ নিল, কিন্তু দুইজনে আলাদা আলাদা পরিমাণ। একজনে হয়তো বা 1 লাখ, আর একজনে 5 লাখ, বা একজনে 2 লাখ, আর একজনে 3 লাখ, এরকম কে কতটুকু নিল না নিল সেটা আমরা জানি না, তবে আলাদা আলাদা পরিমাণ দুজনে ঋণ নেয়। এখন জেমি 2 বছর পর মুনাফা আসলে যত টাকা পরিশোধ করে, 3 বছর পর সিমি মুনাফা আসলে ঠিক তত টাকাই পরিশোধ করে। তাদের ঋণের অনুপাত কত? তার মানে এখান থেকে আমরা একটা জিনিস কিন্তু স্পষ্টত বুঝতে পারছি যে জেমি 2 বছর পর যত টাকা দেয় পরিশোধ করে মুনাফা আসলে, সিমি 3 বছর পর মুনাফা আসলে তত টাকা পরিশোধ করে। তার মানে কি, আমাদের কিন্তু জেমি একটু বেশি টাকা নিয়েছিলেন। তার মানে বেশি টাকা নেওয়ার কারণেই, জেমি টাকাটা বেশি নেওয়ার কারণে সে 2 বছরে যে পরিমাণে মুনাফা দিছে, সিমি 3 বছরে মুনাফাটা ঠিক তার সে ওই পরিমাণে মুনাফা দিছে বা একটু কম দিছে। মোট কথা জেমি এবং সিমি দুজনের পরিমাণটা সমান হয়ে যায়। কখন? ও 3 বছর রাখার পর যে পরিমাণে মুনাফা দিল, এ কিন্তু 2 বছরে ততখানি মুনাফা দিল। তাহলে মুনাফা আসলে দুজনের যে সমান হলো, সেক্ষেত্রে জেমি কিন্তু একটু বেশি টাকা নেয়, আর সিমি অবশ্যই কম টাকা নিছে। এখন কে কত টাকা নিয়েছে সেটা আমরা জানি না, টাকার পরিমাণটা আমাদেরকে বের করতে বলে না, বলছে তাদের অনুপাতটা। এখন অনুপাতটা আমরা বের করব, ঠিক আছে? তাহলে এখানে আমাদের যে কোনো একটা মান ধরে নিতে হবে। মনে করি জিমি নেয় যে কোনো একটা পরিমাণ, এক্স টাকা বা ওয়াই টাকা বা পি টাকা, কিউ টাকা, যে কোনো একটা ধরে নিতে হবে। এত টাকা ঋণ নেয় জেমি, আর সিমি নেয় অন্য আরেকটা পরিমাণ আমাদের ধরে নিতে হবে, অর্থাৎ দুইজনের দুইটি অ্যামাউন্ট আমাদের ধরে নিতে হবে, ঠিক আছে? এটা হলো আমাদের 22 নম্বর অঙ্ক, ঠিক আছে? তাহলে 22, মনে করি জেমি যে কোনো একটা অ্যামাউন্ট ধরে নিই, এ বি সি ডি এফ জি এইচ, যে কোনো একটা, অথবা এক্স ওয়াই, এক্সই ধরে নিই আমরা সবসময়ের জন্য সাধারণত ধরে যে কোনো অঙ্ক করলে এক্স ওয়াই দিয়েই বেশি ধরি আমরা, এই জন্য আমরা এক্স ওয়াই ধরে নিই। মনে করি জেমি এক্স টাকা এবং সিমি ওয়াই টাকা ঋণ নেয়। দুজনে 2 ধরনের টাকা, 2 পরিমাণ টাকা ঋণ নেয়, সেটা আমরা ধরে নিলাম। মনে করলাম একজন নিল আমাদের এক্স টাকা আর একজন নিল ওয়াই টাকা, এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে? এখন দুজনেরই ঋণের মুনাফার পরিমাণ হলো, মুনাফার হার কত? 10%। এটা কিন্তু আমাদের বলে দেওয়া আছে, তাই না? যদি 10%ই হয়, তাহলে আমরা এখানে একটা কথা লিখতে পারি, জেমি 100 টাকা যদি ঋণ নিত, তাহলে 1 বছরে মুনাফা দিত 10 টাকা, তাই না? এক্স টাকায় কত টাকা মুনাফা দেয় সেটা আমরা বের করে ফেলি। তাহলে লিখি জেমি 100 টাকায় 1 বছরে মুনাফা দেয় 1 বছরে মুনাফা দেয় কত টাকা? 10 টাকা। যেহেতু মুনাফার হার বলছিল 10%, ঠিক আছে? তাহলে জেমি 1 বছরে মুনাফা দেয় 10 টাকা, ঠিক আছে? তাহলে 1 টাকায় কত, আর সে মোট ঋণ নিছে কত? এক্স টাকা। তাহলে এক্স টাকায় কত সেটা বের করি। তাহলে সুতরাং জেমি 1 টাকায় 1 বছরে মুনাফা দেয়, 1 টাকায় 1 বছরে মুনাফা কি কম দিবে না? তাহলে 10/100 টাকা। সুতরাং জেমি কত টাকা? তার টাকা ছিল এক্স, তাই না? তাহলে এক্স, এটাকে আমরা কাটাকাটি করতে পারি, অথবা পরে কারি। এক্স টাকায় 1, এটা 1 টাকা আমরা সংখ্যায় লিখে এটাকে ডট ডট না দিই,
1 বছরে মুনাফা, ও না, জমির টাকাটা কয় বছর পর পরিশোধ করছে? 2 বছর পর। তাহলে এখানে 2 বছর লিখে দিই। আমরা 2 বছরে কত টাকা মুনাফা দেয় সেটা বের করলাম। 2 বছরে মুনাফা দেয়, দেখো 10 ইন্টু 2 ইন্টু এক্স ডিভাইডেড বাই 100, তাই না? তাহলে এখন এগুলিকে আমরা কাটাকাটি করি। দেখো 10 দিয়ে 100কে কাটলে 10 হয়, 5 দিয়ে 10কে কাটলে 2 দিয়ে 10কে কাটলে 5 হয়। এত টাকা, তার মানে সমান সমান এক্স বাই 5 টাকা। তার মানে এখানে কত টাকা মুনাফা দিল? জেমি এক্স টাকা থেকে যে টাকা ঋণ নিয়েছিল সেখান থেকে 2 বছরে মোট মুনাফা দেয় এক্স বাই 5 টাকা। তাহলে সে মুনাফা আসলে পরিশোধ করে কত টাকা ব্যাংককে? তাহলে লিখি, সুতরাং জেমি জেমির মুনাফা আসলে লিখতে পারি, অথবা মুনাফা আসলে মোট টাকা এরকম লিখতে পারি। জেমিরই লিখি, জেমির মুনাফা আসল, মুনাফা ছিল এক্স, আসল ছিল এক্স, আর মুনাফা পাইলাম হলো এক্স বাই 5, তাই না? তাহলে এত টাকা। এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, 5 লসাগু নিলে উপরে হয় কত? দেখো 5x প্লাস এক্স, একবারেই আমরা করে দিতে পারি, কিন্তু এটা ক্যালকুলেশনটা মনে হয় তোমাদের দেখাই দেওয়ার দরকার নাই, তারপর আমি দেখিয়েই দিই। 5x প্লাস এক্স টাকা সমান সমান 6x ডিভাইড বাই 5 টাকা। তার মানে জেমির মুনাফা আসল কত? 6x ডিভাইড বাই 5 টাকা। এই টাকাটা হলো জেমির মুনাফা আসল। একইভাবে আমরা দেখো এখান থেকে কিন্তু আমরা এখানে করে চলে যাই, বাকি অংশটুকু এখান থেকে আমরা এখানে চলে আসলাম। আমরা জেমির টাকাটা বের করলাম, এখন সিমির টাকা বের করি। ঠিক একইভাবে সিমি মুনাফা আসলে কত টাকা পরিশোধ করে, তাহলে লিখি আবার সিমি টাকায় 1 বছরে মুনাফা দেয় 10 টাকা। এটাকে আমি একটু 1 বছরে সিমি 100 টাকা 1 বছরে মুনাফা দেয় কত? 10 টাকা, তাই না? তাহলে সুতরাং সিমি 1 টাকায় 1 বছরে মুনাফা দেয় 10 বাই 100 টাকা। সিমি কত টাকা? সিমি নিচে হলো মোট ব্যাংক থেকে ওয়াই টাকা। ওয়াই টাকা কয় বছর সে খাটাইছে? 3 বছর। 3 বছরে মুনাফা দেয় 10 ইন্টু ওয়াই ইন্টু 3 ডিভাইডেড বাই 100 টাকা। এটাকে ক্যালকুলেশন করলে এটা কাটলে হয় 10, ওপরে হলো 3y ডিভাইডেড বাই 10, 3y ডিভাইড বাই 10 টাকা। ঠিক আছে? তাহলে সিমি 100 টাকায় 1 বছরে মোট মুনাফা দেয় এত টাকা। তাহলে সিমির মুনাফা আসল কত? তাহলে লিখি অতএব সিমির মুনাফা আসল সমান সমান, তার আসল ছিল কত? ওয়াই, আর মুনাফা হলো 3y ডিভাইড বাই 10 টাকা, তাই না? এটাকে ক্যালকুলেশন করলে আমি একবারে করে দিই, এটা 10 আর উপরে হবে কত? 10y প্লাস 3y। আশা করি বুঝতে পারবে। এখানে 10y প্লাস 3y, তার মানে 13y টাকা, তাই না? তাহলে এখন দেখো জেমির মুনাফা আসলো কত? 6x ডিভাইড বাই 5 টাকা। জেমির হলো 6x ডিভাইড বাই 5 টাকা, আর সিমির হলো 13y ডিভাইড বাই 10 টাকা। দুইজনের মুনাফা আসল। কিন্তু বইতে কিন্তু একটা কথা বলছে যে উভয়ে মুনাফা আসলের পরিমাণ একই পরিমাণ, অর্থাৎ দুজনে সমান পরিমাণ টাকা ব্যাংককে পরিশোধ করে। এ করে 2 বছরে আর এ করে 3 বছরে, কিন্তু টাকার পরিমাণ টোটাল অ্যামাউন্টটা দুজনের সমান। তাহলে টোটাল অ্যামাউন্ট এর পেলাম হলো 6x ডিভাইড বাই 5, আর এর পরে আমরা 13y ডিভাইড বাই 10। তাহলে আমরা এখন লিখতে পারি প্রশ্ন মতে এইটা সমান সমান এইটা। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে যেটা পাবো সেটি আমাদের মানটা বের হয়ে আসবে। ঠিক আছে? তাহলে এটার জন্য আমি এক কাজ করি, এখানে আমি আরেকটা পেজ নিয়ে
দেখাই তাহলে। সুতরাং প্রশ্ন মতে জেমির ছিল কত 6x ডিভাইড বাই 5 আর সিমির ছিল 13y ডিভাইড বাই 10, তাহলে 6x ডিভাইড বাই 5 ইকুয়ালস 13y ডিভাইডেড বাই 10। প্রশ্ন মতে আমাদের এইটা, তাই না? এখন এটাকে আমরা ক্যালকুলেশন করব এই দিক, বা দেখো এইদিকে গুণ করলে 6 10 60x 5 13 65y, বা আমি এক কাজ করি এক্স আর ওয়াইটাকে যদি নিচে নিয়ে আসি তাহলে উপাশে থাকবে 65, এপাশে থাকবে 60। তার মানে কি এই এক্স দিয়ে আর গুণ করলে কি 60x, আবার এই আর গুণ করলে 65y একই তো আসে। যার জন্য আমরা এখান থেকে একটা অনুপাত নিয়ে আসলাম। আমি কিন্তু ধরে নিয়েছিলাম কি জিমি মোট কত টাকা ঋণ নিয়েছে আমরা ধরে নিয়েছিলাম, আমরা যে অঙ্কটা করলাম সেখানে আমরা ধরে নিয়েছিলাম কি জেমি মোট ঋণ নিছে এক্স টাকা আর সিমি নিছে হলো ওয়াই টাকা। তাহলে সেই হিসেবে দেখো জিমি এবং সিমি এই দুই অনুপাত কত, জেমি এবং সিমির অনুপাত হলো 65/60। এইটাকে আমরা একটু লঘিষ্ঠ আকারে রূপান্তর করতে পারি এক্স ডিভাইডেড বাই ওয়াই। 5 দিয়ে কাটলে 5 13 65, 5 12 60, ঠিক আছে? তাহলে এটি আমাদের অ্যান্সার, আর কিছু লেখারও দরকার নাই। তাহলে এখানে আমরা খালি লিখে দিতে পারি অতএব এটা হলো জেমির, এটা হলো সিমির, তাই না? তাহলে অতএব জেমি ও সিমির ঋণের অনুপাত সমান সমান 13:12। এটাই আমাদের বলছে দুজনের ঋণের অনুপাত নির্ণয় করো, এটি অ্যান্সার। তাহলে উত্তর নির্ণেয় অনুপাত জেমি ইজ টু সিমি সমান 13:12। এভাবে এখানে না লিখে জাস্ট এখানেই অ্যান্সার দিয়ে দিলেও কিন্তু হবে। আর যদি মনে করো এটুকু লিখবে তাও লিখে দিতে পারো, তোমাদের ইচ্ছা, ঠিক আছে? তাহলে আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেল। অর্থাৎ আমাদের এখানে 21 এবং 22 দুইটি অঙ্কই কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর একবার কি দেখানো দরকার আছে? এটা আশা করি এমনি বুঝতে পেরেছো, খুব সহজ অঙ্ক। আমরা জেমির টাকা ধরলাম এক্স আর সিমির ধরলাম ওয়াই, ধরে নিয়ে অঙ্কটা করলাম। সুতরাং জেমি 1 টাকায় 1 বছরে মুনাফা দেয়, ওখানে যেহেতু বলে দেওয়া ছিল 10 টাকা 10%, তাহলে 10 টাকা। সুতরাং এক্স টাকায় 2 বছরে সে টোটাল মুনাফা দেয় এত টাকা। আর মুনাফা আর আসল মিলিয়ে, তার আসল ছিল এক্স আর মুনাফা দেয় এত, এই দুটাকে যোগ করে যেটা পেলাম সেটা হলো মুনাফা আসল। ঠিক একই রকম সিমির মুনাফা আসলটা বের করলাম, কিন্তু এখন প্রশ্নে আমাদের বলছে জেমি আর সিমি দুইজনের মুনাফা আসল সমান। তাহলে সেই কথাটা কি আমরা এখানে দেখালাম প্রশ্ন মতে জেমি সমান সমান সিমি, তারপর এটাকে ক্যালকুলেশন করে আমাদের এই মানটা চলে আসলো। একেবারেই সহজ অঙ্ক, আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর আমাদের দেখো 23 নম্বরে আছে একটি সৃজনশীল প্রশ্ন, কিন্তু আমি সৃজনশীল প্রশ্নের সমাধান আজকে করতে চাচ্ছি না। আগামী ক্লাসে তোমাদেরকে সৃজনশীল প্রশ্নের সমাধানগুলো করে দেবো। 23, 24, 25 তিনটি সৃজনশীল প্রশ্ন আছে, এগুলো আগামী ক্লাসে আমি সমাধান করবো। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথে থেকো। আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দেবে এবং তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে বলবো যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।